বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন অ্যাডভোকেট রফিক শিকদার, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, এবং আমাদের সাথে আরও যুক্ত হওয়ার কথা রয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এবং আপনাকে আমি স্বাগত জানাচ্ছি অ্যাডভোকেট রফিক শিকদার। আপনার সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য আজকের দিনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরতে চাই এবং এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আজকে আলোচনা করব। প্রথমে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী শনিবার অর্থাৎ 5 অক্টোবর থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও আলোচনায় বসবেন এবং বিএনপিকে দিয়েই শুরু হচ্ছে শনিবার যে এই বৈঠক তা, এবং বেলা 2:30টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলোচনা হওয়ার কথা রয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন এবং এই আলোচনার মধ্যে সংস্কার কমিশনের কাজের যে অগ্রগতি, তাছাড়া এগুলো রাজনৈতিক দলগুলোকে জানা হবে, তাদের কাছে পরামর্শ নেওয়া হবে এবং এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। আরেকটি তথ্য দিতে চাই, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর যেটি দাবি করা 666 কোটি টাকা দেয়ার রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকার এবং বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্টের বেঞ্চ এ রায় প্রত্যাহার করে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার তিনি একটি ফেসবুকে পোস্ট করেছেন এবং সেখানে তিনি দাবি জানান। হাসনাত আবদুল্লাহ পোস্টে লিখেছেন যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলের করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। আরেকটি তথ্য যদি আমি দেই আপনাদেরকে, তা হচ্ছে কবি ও চিন্তক ফরহাদ মজহার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। আমি তার একটি অংশ আসলে তুলে ধরতে চাই। তিনি লিখেছেন, অনেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাইছেন। রাজনৈতিক দল নিষিদ্ধ করার উদাহরণ বাংলাদেশে রয়েছে, অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে বিস্তর যুক্তি দেওয়া সম্ভব। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট দল হিসেবে অবিলম্বে নিষিদ্ধ করার পক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুক্তি রয়েছে এবং তিনি তার দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসে বেশ কিছু যুক্তি তার পক্ষ থেকে আসলে এবং বিশ্লেষণ তুলে ধরেছেন। বহুল সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সম্প্রতি ভারতের কলকাতার ইকো পার্কে দেখা গেছে। বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় এমনটি দেখা গেছে এবং এই খবর আসার পর পুলিশ জানিয়েছে সাবেক এই মন্ত্রী অবৈধভাবে দেশ ত্যাগ করেছেন। শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী না, আরও অনেক আওয়ামী লীগের নেতাকর্মী সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে গেছেন এবং এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে যে সীমান্ত দিয়ে কিভাবে তারা অবৈধভাবে পালিয়ে গেলেন। এবং এই প্রেক্ষাপট নিয়ে বিজিবি বলছে যে এর দায় শুধু বিজিবির নয়, অথবা এর দায় শুধু বিজিবির কেন, অবশ্যই নিয়ে তদন্ত হবে এবং তদন্ত হচ্ছে। কোন বিওপির আওতাভুক্ত সীমান্ত এলাকা দিয়ে তারা পালিয়েছে তাও তদন্ত করা হচ্ছে। আলোচিত আরেকটি বিষয় আয়নাঘর, তা নিয়ে একটি প্রতিবেদন রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর 13 কর্মদিবসে 400 অভিযোগ জমা পড়েছে। ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই এর যে কার্যালয় নিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন এবং আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি ডিজিএফআই এর সদর দপ্তরের ভেতরেই দোতলা ওই ভবনে 22টি সেল রয়েছে এমনটা জানানো হয়েছে। বৃহস্পতিবার গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। তিনি এই অনুসন্ধান কমিটির তিনি অনুসন্ধান কমিশনের সভাপতি। আরেকটি তথ্য দিয়ে আমরা আলোচনায় চলে যাব। সম্প্রতি গণহারে জেলা প্রশাসক বদলাতে গিয়ে বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের যে অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছে তাকে মূল্যহীন বলেছেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি বলেছেন, বিন্দু বিসর্গের সত্যতা নাই। এই প্রশ্ন করার আগে আপনারা নিজেকে প্রশ্ন করেন, আমাকে এই প্রশ্ন করা কতটা যৌক্তিক হচ্ছে। ডিসি নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে বাংলাদেশের একটি দৈনিক যার নাম হচ্ছে কালবেলা বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় যে প্রতিবেদনটি করেছে সেখানে হোয়াটসঅ্যাপে বার্তা আদান প্রদানের কয়েকটি স্ক্রিনশট দিয়েছে
এবং ওই আলাপচারিতায় একজন যুগ্ম সচিবের সঙ্গে জনপ্রশাসন সচিবের কথা হচ্ছে, যা সেখানে দেখা যায়। বলা হচ্ছে যে ডিসি নিয়োগে 5 থেকে 10 কোটি টাকা লেনদেনের কথা হয় সেখানে। এই ব্যাপারে জনপ্রশাসন সচিব বলেছেন যে আমার মোবাইল হলো স্যামসাং, ওখানে অর্থাৎ প্রতিবেদনে যেটা দেখানো হয়েছে তা হচ্ছে আইফোন। উনারা কি দেখালেন সেটা উনাদের জিজ্ঞেস করবেন, আমি এই সম্পর্কে কিছু জানি না। তিনি আরও বলেছেন যে আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ, সরকার যে মোবাইল দিয়েছে সেটাই ব্যবহার করি, সেটাও আমি ব্যবহার করি না, আমার আগের যে নম্বর সেটাই আমি ব্যবহার করছি। এই ছিল কিছু তথ্য। আমি এবার আলোচনায় চলে যেতে চাই। প্রথমে আমি একটু যেতে চাই অ্যাডভোকেট রফিক শিকদারের কাছে। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। অ্যাডভোকেট রফিক শিকদার, আমি আসলে যেই প্রশ্নটা আপনার কাছে প্রথমে রাখতে চাই, যেমনটা শুনছিলেন যে আগামী শনিবার বিএনপির সাথে প্রধান উপদেষ্টার অথবা উপদেষ্টাদের আলোচনার কথা রয়েছে। আপনি কি মনে করেন যে এই আলোচনায় বিএনপির পক্ষ থেকে কোন বিষয়গুলোকে আসলে প্রাধান্য দেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুল ভাইকে এবং ব্রডকাস্ট টিভিএন 24 যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার হাসিনার পতন ঘটল গত 5ই আগস্ট, এবং এই সংগ্রামে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নিহত হয়েছে, আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, এবং তারা নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী। গণতন্ত্রের সংগ্রাম কখনো ব্যর্থ হয় না, সে কথাটি আমরা যারা বিএনপি রাজনীতি করি আমরা বিশ্বাস করতাম। একই সাথে সাইফুল ভাইয়েরা এবং আরো যারা গণতান্ত্রিক সংগঠনগুলো আছে, গণতন্ত্রের জন্য রাজপথে লড়াই করেছে, কারো সংগঠন বলে বলে ছোট হতে পারে, কিন্তু যাদের উদ্দেশ্য ছিল মহৎ, উদ্দেশ্য ছিল সৎ, উদ্দেশ্য ছিল স্বৈরাচার ফ্যাসিস্ট বিরোধী, ভোটের পক্ষে, ভাতের পক্ষে, অধিকারের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, তারা রাজপথে শত নির্যাতন নিপীড়ন সহ্য করেও রাজপথে ছিল। পরিশেষে সকল আওয়ামী লীগের দুঃশাসন, অপকর্ম, অনাচার, অবিচার, দুর্নীতি, অর্থ পাচার, লুটপাট, ব্যাংক লুটপাট, শেয়ার কেলেঙ্কারি, সকল কিছুকে একত্রিত করে এবং সর্বোপরি বৈষম্য বিরোধী ছাত্ররা যারা আন্দোলনের ডাক দিল, সব আন্দোলন একাকার হয়ে আমরা ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারের পতন পেয়েছি। আজকে হাসিনা সরকারের পতনের পর জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস সাহেব, তিনি একজন বিশিষ্টজন, নোবেল বিজয়ী, বিশ্বখ্যাত, বাংলাদেশের গর্ব অহংকার। আমরা বিশ্বাস করতে চাই এই মানুষটি গণতান্ত্রিক এবং গণতন্ত্রের প্রতি ওনার অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা আছে। বাংলাদেশের প্রতি, বাংলাদেশের জনগণের প্রতি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে ওনার শ্রদ্ধা আছে। সেই আলোকে দেশ চলছে দেশের গতিতে। যদিও আমরা বলবো যে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য নানান রকমের ষড়যন্ত্র কিন্তু চলছে, এবং আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়ে গেছেন, কেউ কেউ পালাচ্ছে সীমান্ত দিয়ে, কিন্তু যেখানেই পালিয়ে যাক না কেন তাদের ষড়যন্ত্র কিন্তু তারা চলছে। অন্যদিকে যদি বলেন, আমরা বিএনপি সহ গণতান্ত্রিক যে দলগুলো আছে, আমরা রাজপথে এবং সকল অঙ্গনে অতন্ত্র প্রহরীর মতো আমরা সজাগ আছি, যেন কোনো ধরনের ষড়যন্ত্রের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে থাবা দিতে না পারে এবং তাদের কর্মসূচিগুলো যেন ব্যাহত করতে না পারে। ইতিপূর্বে আপনি জানেন যে আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব আমাদের বিএনপির সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে এই সরকার অবশ্যই সংস্কার করবে, কিন্তু সংস্কারগুলো কি করবে, কতগুলো করবে। অনেক আমাদের দেশে গত 15 বছরে অনেক অব্যবস্থাপনা আছে। আপনি জানেন যে সংবিধানও কিন্তু নানানভাবে ক্ষত বিক্ষত করা হয়েছে। সবকিছু একসাথে করা যায় না। প্রধানত যদি 3টি বিষয়কে সামনে রেখে এই সরকার সংস্কার কাজ শুরু করে এবং শেষ করে, তাহলে আমরা একটা যৌক্তিক সময়ে
আমরা নির্বাচন করতে সক্ষম হব। আর আমরা বিএনপি একটি রাজনৈতিক দল, আমরা 15 বছর যাবৎ ভোটের অধিকারের জন্য সংগ্রাম করছি জনগণকে। আজকে জনগণের কিন্তু দাবি একটাই, যে আমরা কখন আমাদের ভোটটা দিতে পারবো। আমরা তো 15 বছর ভোট দিতে পারি না, কিন্তু তাই বলে আমরা চাই না যে আমরা 1 মাসের মধ্যে ভোটের ব্যবস্থা করবো, সেটা আমরা চাই না। তবে একটি যৌক্তিক সময়ের মধ্যে ভোটের ব্যবস্থা করবে সরকার, সেটা আমরা বিশ্বাস করি, আমাদের সেই বিশ্বাস আছে। আবার এই সরকারে যারা আছে, তারা যে আগামী সরকারগুলোতে বা রাজনীতিতে যারা এখানে অ্যাক্টিভ আছে, তারা একদম তার অবদান রাখতে পারবে না, সেরকম কথা না। এখন আগামী শনিবারে যে ডক্টর ইউনূস সাহেব মিটিংটি ডেকেছেন রাজনৈতিক দলের, আমি বলবো যে অত্যন্ত ইতিবাচক এবং প্রশংসনীয়। এবং এই আন্দোলনের পরে এই রাজনৈতিক দলকে তিনি যে আমন্ত্রণ জানিয়েছেন ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন, সেটি বলবো যে দেশের চলমান এই আন্দোলনে যারা নানা রকমের এনার্কি সৃষ্টি করতে চায় কিংবা ধূম্রজাল সৃষ্টি করতে চায়, জনমনে নানা রকমের অপব্যাখ্যা দিতে চায়, সেইগুলো দূর হয়ে যাবে এই আলোচনার মাধ্যমে। জি, ধন্যবাদ অ্যাডভোকেট রফিক শিকদার। আগামী শনিবারে আমরা চাই যে সে আলোচনা হবে, যে আলোচনা জনগণের যে রক্ত, আমাদের ছাত্র জনতার যে রক্ত, সেই রক্তের যেন আমরা এখনো দাগ শুকায় নাই, আমরা যেন আগামী দিনগুলোতে ঋণ শোধ করতে পারি। এবং তাদের যে দাবি নিয়ে আন্দোলন ছিল, সেই আন্দোলনের আলোকে আমাদের জন্য একটা সুন্দর একটা সঠিক সময়ে নির্বাচন হয়। নির্বাচন কমিশন আমি আপনার কাছে আবারও আসবো। আইন শৃঙ্খলা বাহিনীতে এখনো আওয়ামী লীগের যারা আছে, আমি আপনার কাছে আবারও আসবো। আমি যেন ঠিকমতো সরিয়ে দেয়, এবং নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন এবং বিচার বিভাগ, এগুলো যেন সুন্দরভাবে সংস্কার করা হয়। সে আলোচনাগুলো যেন ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের রাজনৈতিক দল হিসেবে বিএনপি করে। জি, অ্যাডভোকেট রফিক শিকদার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু সাইফুল হকের কাছে যেতে চাই। জনাব সাইফুল হক, আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী মাহফুজ আলম, তিনি প্রথম আলোকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি এক জায়গায় বলেছেন যে মানুষ নতুন একটা রাজনৈতিক পরিসর খুঁজছে। তো এইখানে আসলে বাংলাদেশের সাধারণ মানুষ কি আসলে আপনি মনে করেন যে প্রথাগত যে রাজনৈতিক দলগুলো, তাদের প্রতি আসলে আগ্রহ কমে যাচ্ছে? যেগুলো আমরা বলি যে বাংলাদেশের মেইন স্ট্রিম যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, এগুলোর প্রতি কি মানুষ আগ্রহ হারাচ্ছে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। এখানে আমার সহ আলোচক বিএনপি নেতা অ্যাডভোকেট রফিক শিকদার সহ যারা আপনার অনুষ্ঠান দেখছেন, আমি তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাকে সরাসরি যে প্রশ্ন করলেন, সেটা হচ্ছে আমাদের এখানে প্রচলিত রাজনীতি, এই রাজনীতি তো বলতে পারেন যে আপনার এটার বহুমাত্রিক রাজনীতি। আপনি এর মধ্যে ধরুন নানা আদর্শের, নানা রাজনীতির, নানা ধরনের সাংস্কৃতিক চিন্তার, নানা রাজনৈতিক দল সংগঠন এখানে তাদের তৎপরতা আছে। আপনি ঢালাওভাবে সমস্ত রাজনৈতিক দলকে এক কাতারে এনে এক কথায় হ্যাঁ বা না এর উত্তর দেওয়াটা মনে হয় সমীচীন হবে না। তবে এটা আপনি বলতে পারেন যে আমাদের এখান থেকে ধরুন প্রথমত রাজনীতির ক্ষেত্রে যে আদর্শ নিষ্ঠার জায়গাটা ছিল, আর সেই জায়গাটা অনেকখানি দুর্বল হয়েছে। রাজনীতির ক্ষেত্রে এক ধরনের যে নীতিনিষ্ঠতার প্রশ্ন ছিল, রাজনীতি যে জনকল্যাণ, সমাজ সেবা করা, এবং এটা করতে যে প্রতিটা নাগরিক যে খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষ যে গুরুত্বপূর্ণ, এবং যে কোনো বড় পরিবর্তন তো এটা একটা রাজনৈতিক প্রশ্ন। ফলে সেজন্য বলতে পারেন যে আমাদের এখানে পুরো রাজনীতির ক্ষেত্রে জবাবদিহিতার যে প্রশ্ন, বা যেটাকে বলি তারপরে ধরুন স্বচ্ছতার যে প্রশ্ন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে, সমালোচনা আছে, আপত্তি আছে। এগুলোর একটা বিষয়। আর আপনি যে দলগুলোর নাম উচ্চারণ করলেন, হ্যাঁ বলতে পারেন, কিন্তু বাস্তবে বাংলাদেশের রাজনীতির বলতে মানুষ এই ধরনের বলতে পারেন যে এখানকার যদি সাধারণভাবে বলি, জাতীয়তাবাদী ধারার দলগুলোর বিএনপি সহ
তারা একটা ধারা রাজনৈতিক দল আছেন ধরুন, এর বাইরে ধরুন যারা এখানে প্রগতিশীল বাম প্রগতিশীল একটা সাম্যভিত্তিক রাষ্ট্র সমাজের যারা কাজ করে আসছেন, তাদের একটা রাজনৈতিক ধারা আছে। আরেকটা বলতে পারেন যারা ইসলামী রাজনীতি বা সংস্কৃতির ক্ষেত্রে যারা এখানে ধরুন যারা রাজনীতি করছেন, এরকম যদি ব্রডলি 3-4টা ক্যাটাগরির জায়গাটা আছে। আমাদের দেশের মানুষ যদি বোঝে, মানুষ এই রাজনৈতিক দলগুলোকেই মানুষ চেনে বা জানতে চায়। এখন আপনি সরাসরি যে কথাটা বললেন, কিন্তু এই রাজনীতির ক্ষেত্রে বিশেষ করে ধরুন তরুণ যে সমাজ, ছাত্র যুব বা তরুণ যে সমাজ, তাদেরকে অনেক ক্ষেত্রে রাজনীতি যে টানতে পারছে না, এই সত্যটা আমি অস্বীকার করব না। অর্থাৎ তারুণ্যের যে ভাবনা, যুবদের যে ভাবনা, একবিংশ শতাব্দীর উপযোগী আর যে তরুণরা যুবকরা যে এনলাইটেন ইন্টেলিজেন্সিয়া, তারা যে একটা স্বচ্ছতা জবাবদিহিমূলক, তারা যেখানে প্রতিটা মানুষ গুরুত্বপূর্ণ, যেখানে প্রতিটা ব্যক্তি গুরুত্বপূর্ণ, এমনকি ধরুন যাদেরকে আমরা সাবঅল্টার্ন বলি, যারা অন্তজ জনগোষ্ঠী বা পিছিয়ে পড়া মানুষ আর যারা প্রান্তিক মানুষ, প্রতিটা মানুষ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলো কিন্তু এখন অনেক বড় আকারে কিন্তু সামনে এসছে। প্রচলিত রাজনীতির ক্ষেত্রে যাদের কথা আপনি বললেন, তারা এই সমস্ত প্রশ্নগুলোর অনেককে তারা প্রয়োজনের মাত্রায় তারা যে তাদেরকে যে আকর্ষণ করা, যে এখানে একটা অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ যে সমাজটা আমি দেখতে চাই, যে আমি প্রতিটা রাজনৈতিক, যে আমাদের এখানে একটা বহুত্ববাদী সমাজ, তাহলে এই বহুত্ববাদী সমাজের মধ্যে আপনি আপনার মতাদর্শ রাজনীতির নানা পার্থক্য বৈচিত্র্যের পরও যেটা ঐক্যের সেতুবন্ধন দরকার, এই সহনশীলতা রাজনীতিটা, এই রাজনৈতিক সংস্কৃতি মতাদর্শিক এই জায়গাটা আমাদের এখানে রাজনীতির ক্ষেত্রে এখনো কিন্তু পরিষ্কার, এখনো কিন্তু ভালোভাবে গড়ে ওঠে। সেই জায়গা থেকে যদি আপনি বলেন যে আমাদের এই এবারকার, যদি আপনি যে ছাত্র তরুণরা আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিল, ধরুন তাদের ভাবনার ক্ষেত্রে, হ্যাঁ নিশ্চয় আমি মনে করি প্রচলিত ধারার যে রাজনীতি বা রাজনৈতিক দল, তাদের এই চিন্তার পদ্ধতি, তারা যে প্রশ্নগুলো, তাদের যে আকুতি, তাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, এগুলোকে আমি নিশ্চয়ই মনে করি এটাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এবারকার আন্দোলনের বড় জায়গাটা হচ্ছে গণতান্ত্রিক পরিসরটাকে বাড়িয়ে তোলা, আমার ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকারটাকে বাড়িয়ে তোলা, প্রতিটা নাগরিকের কাছে আমি এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্র প্রতিটা নাগরিকের জন্য সমান সুযোগ এবং অধিকারটা নিশ্চিত করবে। আমার এমন রাষ্ট্র বা সরকার, আমার কোনো ধর্ম বিশ্বাসের কারণের জন্য, আমার কোনো রাজনৈতিক বিশ্বাসের জন্য রাষ্ট্র, কোনো সরকার আমার নাগরিক অধিকার থেকে আমাকে বঞ্চিত করবে না। তাহলে এরকম একটা ইনক্লুসিভ, এমনকি ধরুন যে মানুষটা পাহাড়ে বাস করে, সমতলের মানুষের মতন যে মানুষটা পাহাড়ে বাস করে, যাতে একই অধিকারের জায়গাটা নিয়ে বসবাস করতে পারে। যিনি ঢাকা শহরে থাকেন আর যিনি একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকেন, নাগরিক অধিকারের দিক থেকে, মানবাধিকারের দিক থেকে সে অধিকারটা যাতে আমি একইভাবে তারা যেন অনুশীলন করতে পারেন। তাহলে এইভাবে কিন্তু মনে করি রাজনীতিটাকে নতুন ভাবে দেখার প্রশ্ন আছে, রাজনীতির ভাবে নতুন ভাবে অ্যাড্রেস করা, রাজনীতির নতুন বিন্যাস, এটাকে তৈরি করবার কিন্তু প্রশ্ন আছে। আপনার সাথে আমার ভিন্ন মত আছে বলেই আমার এখানে তো বলতে পারেন যে আমাদের মুখ দেখা দেখি বন্ধ, এমনকি সামাজিক অনুষ্ঠানে পর্যন্ত আমরা আলাপ আলোচনা পর্যন্ত বন্ধ। আমার মসজিদগুলো ভাগ হয়ে যাচ্ছে, আমার বাজার পর্যন্ত ভাগ হয়ে যাচ্ছে, শহরের অলিগলি এক পাড়া থেকে আরেক পাড়া কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। এটার মধ্যে বিভক্তি, বিভাজনের যে রাজনীতি, যে রাজনীতি প্রতিশোধের জন্ম দেয়, প্রতিহিংসার জন্ম দেয়, আমার বিশাল সম্ভাবনাকে যারা নষ্ট করে, আমার তরুণরা এইসব বিষয় নিয়ে তারা চিন্তা ভাবনা করছেন, তারা আলাপ আলোচনা করছেন, তারা কিছু বক্তব্য রাখার চেষ্টা করছেন, এটাকে নিশ্চয়ই আমি ইতিবাচক মনে করি। আমি সামগ্রিক এই গণতান্ত্রিক পরিসরের জায়গাটাকে আমি আশা করবো এবারকার যে ছাত্র শ্রমিক জনতার যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান এই পরিসরের জায়গাটা আগামী দিনগুলোতে এটার ব্যাপ্তি এবং বিস্তৃতি আমাদের বহুত্ববাদী সমাজে এই জায়গাটাকে আরো বাড়িয়ে তুলবে। আমি কিন্তু আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমরা কিন্তু এরকম একটা
চিন্তা দর্শন বা সংস্কৃতি আমরা নিজেরা পোষণ করি, লালন করি, এবং সেভাবে আমরা আমাদের রাজনৈতিক সক্রিয়তার জায়গাটা আমরা কিন্তু পরিচালনা করতে চাই। আর আপনি আমার রফিক শিকদার ভাইকে যে প্রশ্নটা করলেন, আমি সে প্রশ্নে একটু রেসপন্স করতে চাই। আগামী শনিবার আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আমাদের যে মঞ্চ, গণতন্ত্র মঞ্চ, বিকেল 3:30টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাহীর সাথে গণতন্ত্র মঞ্চের আমাদের বৈঠকের সময় নির্ধারিত হয়েছে। আমাদের দিক থেকে আমরা যে কথাটা বলতে চাই যে তারা সময়টা মাত্র আধা ঘন্টা কি 35 মিনিট। বাস্তবে আজকে সমকাল হতে আপনি দেখবেন আমি অনেকগুলো কাগজে গতকালকে মন্তব্য করেছি। এত অল্প সময়ের মধ্যে কোনো পক্ষের পক্ষেই মন খুলে কথা বলা, তাদের ভাবনা চিন্তা প্রকাশ করা, আলাপ আলোচনা করাটা সম্ভব না। তারপরও যেটুকু সময় আছে আমাদের দিক থেকে আমি যেটা বলতে চাই, গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা সরকারের রাজনৈতিক তার পুরো জার্নিটা, যে জার্নিটা 8ই আগস্ট সরকার শপথ গ্রহণের রাত থেকে তারা শুরু করেছেন, কোথায় তারা জার্নিটা কিভাবে শেষ করবেন। এবারকার এই জার্নিটা নিশ্চয়ই একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তাদের এই জার্নিটা শেষ হবে, যাতে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে, গণতান্ত্রিক সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করে আশা করি তারা বিদায়টা নেবেন। এই জার্নিটা কিভাবে তারা শেষ করবেন এটা নিশ্চয়ই গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা জানা বোঝার চেষ্টা করব। আর আমরা যেটা আর দেখছি যে তারা এখনো পর্যন্ত সংস্কার কমিশনগুলো প্রজ্ঞাপনে জারি হয়নি। 1 অক্টোবর থেকে তার কাজ শুরু করবার কথা, সেটা এখনো পর্যন্ত এখনো তার কাজটা শুরু হয়নি। এগুলো নিশ্চয়ই আমরা জানা বোঝার চেষ্টাটা করব। নির্বাচন এই মুহূর্তে কোনো নির্বাচন কমিশন নাই, অর্থাৎ নির্বাচন কমিশনার যেটা, তারা পদত্যাগ করবার পরে তাহলে নতুন নির্বাচন কমিশন কিভাবে গঠন হবে, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। তার আইনি ভিত্তি কি হবে, রাজনৈতিক দল সহ গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনাটা দরকার। গোটা নির্বাচনী পদ্ধতির একটা গণতান্ত্রিক সংস্কার দরকার, যেখানে গোটা নির্বাচনী পদ্ধতিটা পুরোপুরি ভেঙে পড়েছে। ভোটার তালিকা হালনাগাদ করার প্রশ্ন আছে। আমি মনে করি এইটা একটা এখন থেকে শুরু করা দরকার। এই কথাগুলো আমরা আলোচনা করব। আর সরকারের মধ্যে আমরা দেখছি অনেকগুলো সরকার প্যারালালি কাজ করছে কিনা এরকম সংশয় দেখা যাচ্ছে। সরকারের মধ্যে আমরা দেখছি অনেক খুবই ধীর গতি। আমি ইতিমধ্যে বলেছি সরকারের ডাবল ইঞ্জিনের গতি দিয়ে সরকারের কাজগুলো এগিয়ে নেওয়া দরকার। আর শেষ কথা বলি এই প্রসঙ্গে, রাজনৈতিক দলগুলোকে অন্তর্বর্তী সরকার এক ধরনের এড়িয়ে চলছে কিনা এরকম একটা প্রশ্ন রাজনৈতিক মহল সহ নাগরিক সমাজের মধ্যে উত্থাপিত হয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই যে রাষ্ট্র রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সেখানে রাজনৈতিক দল হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। সুতরাং অন্তর্বর্তী সরকারকে তাদের যদি সফল হতে হয় তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে আরো জীবন্ত অর্গানিক সম্পর্ক লাগবে, বোঝাপড়া লাগবে, নৈকট্য লাগবে। কোনো ধরনের বিরোধিতার জায়গায় যে কিন্তু আমি সংস্কারও এগোতে পারবো না, আমি বিশ্বাসযোগ্য নির্বাচনের জমিনও তৈরি করতে পারবো না। ধন্যবাদ। জি জনাব সাইফুল হক, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে অবশ্যই। আমরা একটি ছোট্ট বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আপনার সাথে আসলে আলোচনা চালিয়ে যাব। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট রফিক শিকদার এবং সাইফুল হক। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি একটু অ্যাডভোকেট রফিক শিকদার আপনার কাছে আসতে চাই যে প্রশ্নটি নিয়ে, তা হচ্ছে যে জনাব ফরহাদ মজহার তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে একটি ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এবং এর সপক্ষে বিভিন্ন যুক্তি এবং বিভিন্ন বিশ্লেষণ তিনি তুলে ধরেছেন এবং এটি নিয়ে বেশ কিছুদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘন এবং নানা অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা রাজনৈতিক দল হিসেবে, অথবা কতদিন কি, এগুলো নিয়ে বিভিন্ন কথা হচ্ছে। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত কিনা? আমি মনে করি আওয়ামী লীগকে তো ইতিপূর্বে জনগণ নিষিদ্ধ করে দিয়েছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন ঘটেছে। এখন যদি বলেন অফিসিয়ালি নিষিদ্ধ করার জন্য, আমি বলবো যে নিষিদ্ধ করার আগে আওয়ামী লীগ যারা অপকর্ম করেছে শুধু নিষিদ্ধ করলে তো তারা বেঁচে গেল। তাদের আওয়ামী লীগ যারা গত 15 বছর আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের এমপি মন্ত্রী
যারা আজকে অনেকে সীমান্ত দিয়ে পালিয়েও যাচ্ছে, এবং যাদেরকে ধরছে একেবারে জনকঠিন। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে সবাই কিন্তু পালিয়ে গেছে অনেক। তাদেরকে এখন আইনের আওতায় এনে, বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করা উচিত কথা। কারণ তারা গত 15 বছর যেভাবে খুন, গুম, লুটপাট করেছে, অর্থ পাচার করেছে, তাদের বিচারের আওতায় আনা উচিত। এবং আওয়ামী লীগের যারা, আমি বলবো যে কঠিনভাবে সাপোর্ট করেছে আওয়ামী লীগের সাথে সুবিধাভোগী, প্রত্যেকেই এই আইনের আওতায় আনা উচিত। আনলে আমার মনে হয় না যে আওয়ামী লীগে আর কিছু থাকে। তারপরে আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক দল, আমি মনে করি যে রাজনীতি করার অধিকার প্রত্যেকেরই আছে। আওয়ামী লীগ নাম নিয়ে তারা যদি রাজনীতি করতে চায় তারা রাজনীতি করবে, তাদের নির্বাচন করার অধিকার যদি থাকে নির্বাচন করবে। তবে আমার মনে হয় না এই দেশের জনগণ আগামী 15-20 বছর অন্তত আওয়ামী লীগের এই দুঃশাসনকে, এই প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম আওয়ামী লীগের এই অপকর্মকে ভুলে যাবে। আমার মনে হয় ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ এমনিতে দেউলিয়া গত 15 বছরে, এবং সর্বশেষ আওয়ামী লীগ যে কাজ কর্মকাণ্ড গুলো করে গেল আমাদের দেশের ছাত্র জনতার উপরে গুলি করে, এবং সেনাবাহিনী নামিয়ে সেনাবাহিনীকেও বাধ্য করেছিল, কিন্তু সেনাবাহিনী পরিশেষে আওয়ামী লীগের কথা, সরকারের কথা শুনে নাই। পুলিশ র্যাব দিয়ে যেভাবে হত্যা করলো, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বললাম যে তিনি নাকি পালিয়ে গেছেন সীমান্ত দিয়ে। আপনি হয়তো এটা শুরুতে বলেছেন, কিন্তু আমার প্রশ্ন হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে পালান? জি, একই প্রশ্ন আসলে। জি, জনাব অ্যাডভোকেট রফিক শিকদার, আমি আপনার কাছে আসলে এই প্রশ্নটি রাখতে চাই যে শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নন, বিগত সরকারের আমরা দেখেছি যে বেশ কয়েকজন মন্ত্রী, এমপি এবং নেতারা ভারতে চলে গেছেন এবং অনেকে যাওয়ার চেষ্টা করেছেন, সে সময় তাদের আটক করা হয়েছে। যে বিষয়টা আমি আসলে জানতে চাই যে অন্তর্বর্তী সরকারের অথবা সামরিক বাহিনীর, সশস্ত্র বাহিনীর অথবা আইন শৃঙ্খলা বাহিনীর কেউ জানলো না, অথবা তারা যে চলে গেলেন আসলে বিষয়টি কেউই জানেন না বলে আপনি মনে করেন, অথবা কি আসলে বিষয়টি? দেখুন, সেজন্য কিন্তু আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছি যে দ্রুত কিছু জায়গায় সংস্কার করা উচিত, প্রশাসনে, পুলিশ প্রশাসনে এবং এই যে সীমান্তে, বিজিবিতে, এই সকল জায়গাগুলোতে দ্রুত সংস্কার করা উচিত। কারণ কিভাবে তারা এই সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে ভারতের মতো জায়গায় গিয়ে তারা মুক্ত বাতাসে কথা বলে, বড় গলায় কথা বলে, চা খায়, আনন্দ ফুর্তি করছে। আমার কথা তো সে জায়গায়, যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল যে পুলিশের গুলিতে নাকি একজন ছাত্র জনতা নিহত হয় না, স্পষ্টভাবে সে বলেছে। সেখানে সে কিভাবে পালিয়ে গেল এই আইনের চোখ ফাঁকি দিয়ে। একইভাবে ধরে নিলাম যে আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের তৎকালীন আইজিপি বেনজির সে পালিয়ে গেছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে বেনজির কোথায় গেছে জানি। তখনও কিন্তু তাকে কিন্তু ইয়ে করা হয় নাই যে একটা দেশের সাবেক আইজি কিভাবে চলে যায় এটা রাষ্ট্র জানে না, সরকার জানে না। আজকে আমি বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারকে যে তারা দ্রুত যে জায়গাগুলোতে এখনো দুর্বলতা আছে বা আওয়ামী লীগের যেভাবে সেট আপ করা ছিল সেই জায়গাগুলো ভেঙে নতুন করে দ্রুত সংস্কার করা উচিত, যেন আইনের ফাঁক দিয়ে বা আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকে দিয়ে যারা এখনো আছে বাংলাদেশে তারা পালাতে না পারে, এবং অতি জরুরি সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা উচিত। কোথায় কোথায় আছে, কোথায় কোথায় লুকিয়ে আছে, তাদেরকে আনা উচিত। আর আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক সাহস কি আপনি মনে করেন যে এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে আর আছে? আমি তো মনে করি না। কারণ যে আওয়ামী লীগ স্বাধীনতার যুদ্ধের কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, যে আওয়ামী লীগ ভোটের অধিকারের কথা বলে, ক্ষমতায় আসলো 21 বছর পরে, সে আওয়ামী লীগ এসে ভোটের অধিকার, ভোটের তত্ত্বাবধায়ক সরকার, যে সরকার নিরপেক্ষ সরকার, সরকার বাতিল করে তারা যেভাবে একাধারে 14 সাল, 18 সাল এবং 24 সালে নির্বাচন করলো, নির্বাচনের ব্যবস্থাটাকে ধ্বংস করে দিল। তারা যেভাবে আইন শৃঙ্খলার অবনতি করলো, যেভাবে টাকা পাচার করলো, হাজার হাজার কোটি টাকা, আওয়ামী লীগের যে পরিবারের লোকদের কাছে হাজার হাজার কোটি টাকা তাদের মাধ্যমে পাচার হলো, সেই রাজনৈতিক দল এবং যেই নেত্রী আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের সরকারকে বিপদে ফেলে হেলিকপ্টারে পালিয়ে যায়, সেই আওয়ামী লীগের নেত্রীর বা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতি করার আর কোনো নৈতিক সাহস এবং অধিকার আছে কিনা
এটা আমার জানা নাই। জি, অ্যাডভোকেট রফিক শিকদার, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে অবশ্যই সময় পেলে। আমি একটু জনাব সাইফুল হকের কাছে যেতে চাই। জনাব সাইফুল হক, আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আপনি চাইলে অবশ্যই যে বিষয়টিতে আমি অ্যাডভোকেট রফিক শিকদারের সাথে আলোচনা করছিলাম আপনি যোগ করবেন, কিন্তু সাথে আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি এ ব্যাপারে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এ ব্যাপারে আসলে আপনার মতামত কি? আচ্ছা, আমি প্রথমে আপনি অ্যাডভোকেট রফিক শিকদারকে যে দুটো প্রশ্ন করলেন সে দুটো প্রশ্নে আমি একটু সংক্ষিপ্ত রেসপন্ড করতে চাই, তারপরে এটা আমি আসবো। প্রথম হচ্ছে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে যে কথাটা আপনি বললেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই আওয়ামী লীগের কি অপরাধের এবং পাপের কি প্রায়শ্চিত্ত শেষ হবে? আমার মনে হয় সেটা হবে না। আওয়ামী লীগ যে গণহত্যার সাথে আওয়ামী লীগের যে সরকারের 1 নম্বর থেকে শুরু করে নানা পর্যায়ের নীতি নির্ধারণী পর্যায়ে এক্সিকিউশনে যারা যুক্ত ছিলেন তাদের তো নিশ্চয়ই গণহত্যার অপরাধে তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের প্রশ্ন আছে। বিশেষ করে গত 15 বছরে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া থেকে শুরু করে আমার এখানে তাদের বিরুদ্ধে যে ফৌজদারি অপরাধ, গোটা রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে তারা যে একদিকে গুম খুন রাষ্ট্রীয় সন্ত্রাস তারা যেটা করেছে, আরেকদিকে লক্ষ লক্ষ কোটি টাকা যেভাবে আত্মসাৎ করা হয়েছে, ফলে এই সমস্ত অপরাধের নির্দিষ্ট অপরাধ এর সুনির্দিষ্ট চার্জশিট করে গ্রেপ্তার করে এর বিচার হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা আমি মনে করি যে আওয়ামী লীগের মতন কোন দলকে আপনি শুধুমাত্র নিষিদ্ধ করবার মধ্য দিয়ে এই সংকট থেকে সমাধান হবে না। প্রথমত দলের একটু আগে রফিক শিকদার যেটা উল্লেখ করছিলেন, তাদেরকে আপনি মোকাবেলা করবেন তারা যে মুক্তিযুদ্ধের বয়ান তারা হাজির করত, যে মুক্তিযুদ্ধের চেতনার সাথে যে আওয়ামী লীগ একসময় আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল কোনো সন্দেহ নাই, কিন্তু বাস্তবে আওয়ামী লীগ নিজের দখলদারিত্ব বজায় রাখতে যে মুক্তিযুদ্ধের গণতান্ত্রিক চেতনার বিরুদ্ধে আওয়ামী লীগ অবস্থান নিয়েছিল। ফলে সুতরাং আপনি আওয়ামী লীগকে আপনি মতাদর্শিক ভাবে তাকে মোকাবেলা করার প্রশ্ন, রাজনৈতিক ভাবে মোকাবেলা করার প্রশ্ন, তাকে সাংস্কৃতিক পরিমণ্ডলে তাকে মোকাবেলা করার প্রশ্ন, আপনি এই যুগে কোন সংগঠিত কোন রাজনৈতিক দলকে শুধুমাত্র নিষিদ্ধ করে তাকে সমাজ থেকে আপনি হাওয়া করে দিতে পারেন না। এবং 54 বছরে এর আগে আমরা দেখেছি এরকম আরো কিছু দলের ব্যাপারে। আমরা কিন্তু এখনো আমাদের 1971-এ যুদ্ধ অপরাধের জন্য কোন দলকে আমরা কিন্তু মানে কোন বিচারের আওতায় আমরা কিন্তু আনতে পারিনি। আইনগত নাকি নানা সীমাবদ্ধতা ছিল, জটিলতা ছিল। এখন আপনাকে এবারকার আমাদের ট্রাইব্যুনালে যেটা আইনটা করা হচ্ছে, মানে সর্বোচ্চ 10 বছরের জন্য মানে যদি কেউ এরকম অপরাধী সাব্যস্ত হন দলগতভাবে নিষিদ্ধ করা। আমি মনে করি এগুলো নিয়ে নিশ্চয়ই আরো আলাপ আলোচনা হওয়া দরকার। রাজনৈতিক পরিমণ্ডলে জনসমাজের নানা অংশের ভেতরে এগুলো আলোচনা হওয়া দরকার। কারণ যার শেকড়টা আপনি শুধুমাত্র উপরে গাছটাকে আপনি উপরে ফেলা হয়েছে, তার শেকড়টা তো সমাজের অনেক গভীরে প্রথিত আছে। তাহলে সেই জায়গাটা কিভাবে আপনি উপড়িয়ে ফেলবেন, এগুলোর একটা এর মতাদর্শিক জায়গা, রাজনৈতিক জায়গা, সাংস্কৃতিক জায়গা, সামাজিক অর্থনৈতিক অনেকগুলো জায়গা আছে। সামগ্রিকভাবে বিষয়টাকে বিবেচনার মধ্যে নেওয়া দরকার মনে করি। 2 নম্বর হচ্ছে যে ভারতে যারা পালিয়ে গেছেন, আমি স্পষ্টতই মনে করি যে আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো না কোনো ভাবে তাদের মদত আছে কিনা, একেবারেই কেউ তাদের নজরদারির মধ্যে নাই। সুতরাং এরকম ভাবাটা মনে হয় এটা হয়তো খুবই অসম্ভব ব্যাপার হবে। এই ব্যাপারটাই মনে করি গভীরভাবে তদন্ত হওয়া দরকার এবং এই ব্যাপারে দায় দায়িত্বটাকে সুনির্দিষ্ট করা দরকার। আর এখনো যারা আছেন তাদেরকে কত দ্রুত আপনি আইনের আওতায় আনবেন, না হলে দেখা যাবে যে তারাও কিন্তু ফাঁকফোকর গলিয়ে তাদের বড় অংশ কিন্তু দেশ ছেড়ে তো তারা কিন্তু যাবেন। আপনি আমাকে সর্বশেষ যে প্রশ্ন আপনি আমাকে যেটা করলেন রাষ্ট্রপতির তাকে যে অপসারণের প্রশ্ন, আমি দুঃখিত, আমি আপনার অনুষ্ঠানে যদি পরবর্তী কখনো কোন একটা অনুষ্ঠানে হয় তখন এতে কথা বলবো। আজকে সংক্ষেপে যেটা বলি, বিদ্যমান সরকার এখন যে অন্তর্বর্তী সরকার আমাদের এই সংবিধানের অধীনেই
এই সরকার গঠিত হয়েছে। এই সংবিধানের অধীনেই তারা কিন্তু শপথ তারা নিয়েছেন, এবং এই সংবিধানে কিন্তু রাষ্ট্রপতির দপ্তরে যে আমরা কিন্তু সেখানে বঙ্গভবনে যে আর সেখানে এই অন্তর্বর্তী সরকার তারা কিন্তু শপথ তারা কিন্তু গ্রহণ করেছেন। সুতরাং এইটা নিয়ে তাকে যদি অপসারণের প্রশ্ন ওঠে তাহলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ লাগবে। আমি মনে করি এটা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের এটা শুধু দায়িত্বের প্রশ্ন না, এখানকার রাজনৈতিক দল সহ আমাদের নাগরিক সমাজ, ছাত্র তরুণ সহ সবার মধ্যে একটা মতৈক্যের প্রশ্ন আছে। আমি ধরেন এরকম অনেক জায়গাতে সাবেক সরকারের সময় যারা দায় দায়িত্বে ছিলেন রাষ্ট্রের বহু গুরুত্বপূর্ণ জায়গাতে এখনো তারা বহাল তবিয়তে আছেন, ঠিক আছে। ফলে আপনি যেহেতু এটা যদি একটা সত্যি সত্যি যদি একটা বিপ্লব হতো তাহলে আপনি এই সংবিধানের অধীনে আপনি শপথ গ্রহণ করতেন না, বঙ্গভবনে যে আপনি শপথ গ্রহণ করতেন না। সুতরাং আপনার নানা সীমাবদ্ধতা নিয়ে আমরা কিন্তু তারপরে সরকার কিন্তু চলছে। ফলে এই ধরনের কোনো জায়গাটা যদি আপনাকে যেতে হয় তাহলে বৃহত্তর রাজনৈতিক পরিসরে আলাপ আলোচনা বোঝাপড়া করে তারপরে আপনাকে পরবর্তী পদক্ষেপের জায়গায় তারপরে আপনাকে যেতে হবে। জি জনাব সাইফুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আমি ছোট্ট করে একটি প্রশ্ন আপনাকে করব এবং 1 মিনিটে যদি আপনি খুব সংক্ষেপে আমাকে উত্তরটি দেন, কারণ আমি একটু অ্যাডভোকেট রফিক শিকদারের কাছেও যেতে চাই একই প্রশ্ন নিয়ে 1 মিনিটের মধ্যে 1 মিনিটের উত্তর নিতে। সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মভিত্তিক বা ইসলামপন্থী যে নানা রাজনৈতিক দল বা সংগঠন রয়েছে তারা ইদানিং অনেক বেশি সক্রিয়। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন সাইফুল হক, খুব সংক্ষেপে যদি আমাকে একটু বলতেন। তাদের তো তৎপরতা তাদের তো ছিলই, কারণ আপনি যে সমাজে গণতন্ত্র থাকে না, যে সমাজে ভোটের অধিকার থাকে না, সুতরাং একটা অবরুদ্ধ সমাজে আমি মনে করি তাদের এই তৎপরতার এক ধরনের যে বলতে পারেন উত্থান হয়েছে। আওয়ামী লীগের গত 15 বছরে যে দুঃশাসন, একটা অবরুদ্ধ যে পরিস্থিতি তৈরি করা, এই পরিস্থিতির মধ্যে কিন্তু এই ধরনের শক্তি তাদের কিন্তু উত্থান ঘটে। এটা শুধু বাংলাদেশে না, জি জনাব সাইফুল হক আপনাকে ধন্যবাদ। এরকম উদাহরণ আমরা কিন্তু দেখবো আর কি। জি, আমাদের হাতের সময় একদম কম, আমি আন্তরিকভাবে দুঃখিত। নিশ্চয়ই আমরা আরো অনেক বিষয় নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। আমি 30 সেকেন্ড অ্যাডভোকেট রফিক শিকদার, আপনি যদি একটু আমাকে এই বিষয়টা একটু বলতেন। সংবিধানের 53(1)-এ স্পষ্ট বলা আছে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়, সেটি হচ্ছে দুটি প্রক্রিয়াতে। এক হচ্ছে না অ্যাডভোকেট রফিক শিকদার, আমি যে যদি অসুস্থ থাকেন, জি জি না জনাব রফিক শিকদার, আমি আপনার কাছে যে প্রশ্নটি আসলে রেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে ধর্মভিত্তিক বা ইসলামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনগুলো বেশ সক্রিয়। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখছেন, যদি আমাকে একটু জাস্ট খুব ছোট করে এক কথায় একটু বলেন, আমাদের সময় একদম শেষ। ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলগুলো জি অনেক বেশি সক্রিয় এখন, এই বিষয়ে আপনার মতামত? না, রাজনৈতিক দল তো সবসময় সক্রিয় ছিল। কখনো কখনো আওয়ামী লীগ তাদেরকে দমন পীড়ন করেছে, কখনো কখনো আওয়ামী লীগ ধর্মভিত্তিক সংগঠনকে আন্দোলিত করেছে, প্রেরণা দিয়েছে মাঠে নামার জন্য, সেগুলো হয়েছে, অতীতে হয়েছে। জি ধন্যবাদ। আমার কথা হচ্ছে এখন আওয়ামী লীগের পতনের পরে সকল দলগুলি যেতে পারে। আর সাইফুল ভাই যে কথাটি বলেছেন, রাষ্ট্রপতি শারীরিকভাবে অসুস্থ হলে বা মানসিক যদি অসুস্থ থাকে বা মানসিক যদি ভারসাম্য হারায় ফেলে তাহলে সেখানে যাওয়া যেতে পারে। অ্যাডভোকেট রফিক শিকদার, আপনাকে অনেক ধন্যবাদ। এবং না হলেও মানসিকভাবে রাষ্ট্রপতি সুস্থ নাই, কারণ ওনার দল, ওনার যারা অনুষঙ্গ ছিল সবাই পালিয়ে গেছে। আমি মনে করি তিনি এখন সুস্থ নাই। জি জনাব অ্যাডভোকেট রফিক শিকদার এবং সাইফুল হক, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ। আমাদের আজকে আসলে সময় অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত এবং আপনাদের অনেক ধন্যবাদ। আগামীতে অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকে এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।